ইহুদিদের প্যালেস্টাইনে প্রত্যাবর্তন এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, এই ইতিহাসটি এতই জটিল, সংবেদনশীল এবং ঘটনাবহুল যে এটিকে পর্ব বা এপিসোড আকারে ভাগ না করলে কন্টেন্ট অগোছালো হয়ে যাবে। পর্ব ১, জিয়নবাদের বীজ বপন, দ্য সিডস অফ জায়নিজম। বহু শতাব্দীর নির্বাসন ও নতুন স্বপ্ন। ইহুদি জাতি, যারা নিজেদের বনি ইসরায়েল নামেও পরিচিত, খ্রিস্টাব্দ ৭০ সালে রোমানদের হাতে জেরুজালেম থেকে বিতাড়িত হওয়ার পর প্রায় ১৮০০ বছর ধরে পৃথিবীতে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন সমাজে সংখ্যালঘু হিসেবে বাস করেছে। তারা যেখানেই থাকুক না কেন, তাদের দৈনন্দিন প্রার্থনা, সংস্কৃতি এবং ধর্মীয় জীবনে প্রতিশ্রুত ভূমি, ল্যান্ড অব ইসরায়েল এবং জেরুজালেম এবং আল কুদসের দিকে ফিরে যাবার স্বপ্নটি ছিল কেন্দ্রীয়। কিন্তু এই স্বপ্নটি রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় ঊনবিংশ শতকের শেষ দিকে, যখন ইউরোপের সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসে। হিব্রু এনলাইটেনমেন্ট বা হাসকালাহ। মধ্যযুগের শেষে ইউরোপে যখন এনলাইটেনমেন্ট বা জ্ঞানালোকের যুগ আসে, তখন তা ইহুদি সমাজেও প্রভাব ফেলে। ইহুদিদের মধ্যে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয় তাকে হাসকালাহ বা হিব্রু এনলাইটেনমেন্ট বলা হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করা, ইউরোপীয় সংস্কৃতির সাথে মিশে যাওয়া এবং শুধুমাত্র ধর্মীয় জীবনের পরিবর্তে বিজ্ঞান, সাহিত্য ও দর্শনকেও গুরুত্ব দেওয়া। হাসকালাহ প্রভাবে বহু ইহুদি ইউরোপীয় সমাজের মূল স্রোতে মিশে যেতে শুরু করে। তারা বিশ্বাস করত, আধুনিক শিক্ষা এবং নাগরিক অধিকার অর্জন করলে তাদের প্রতি বৈষম্য দূর হবে। তবে আধুনিক ইউরোপীয় জাতীয়তাবাদের উত্থান দ্রুতই প্রমাণ করে যে শুধুমাত্র আত্মীকরণের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। পূর্ব ইউরোপে পোগ্রমস এবং নিরাপত্তার অভাব। ঊনবিংশ শতকের শেষার্ধে, বিশেষ করে পূর্ব ইউরোপে যেমন রাশিয়া, পোল্যান্ড, ইউক্রেনে, ইহুদিদের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। রাশিয়ার জার সরকার এবং স্থানীয় জনগোষ্ঠী ইহুদিদের ওপর নির্মম আক্রমণ শুরু করে, যা পোগ্রম নামে পরিচিত। 1881 সালে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার নিহত হওয়ার পর এই সহিংসতা আরও তীব্র হয়। আধুনিক জিয়নবাদ ও থিওডর হার্জাল। 19 শতকের শেষের দিকে একজন অধর্মীয় জার্মানভাষী ইহুদি সাংবাদিক থিওডর হার্জাল জিয়নবাদী আন্দোলনের প্রধান নেতায় পরিণত হন। দ্য জিউইশ স্টেট বা ডের ইউডেনস্ট্যাট। 1894 সালে ফ্রান্সে একজন ইহুদি সামরিক কর্মকর্তা আলফ্রেড ড্রেফাসকে মিথ্যা দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। হার্জাল এই বিচার প্রক্রিয়াটি কাছ থেকে দেখেন। ইউরোপের অন্যতম প্রগতিশীল দেশে ড্রেফাসের প্রতি যে জনরোষ ও বৈষম্য তিনি লক্ষ্য করেন, তা তাকে নিশ্চিত করে যে ইহুদি সমস্যার একমাত্র সমাধান হল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1896 সালে তিনি তার বিখ্যাত প্যামফ্লেট ডের জুডেনস্ট্যাট বা দ্য জিউইশ স্টেট প্রকাশ করেন। এতে তিনি যুক্তি দেন যে ইহুদিদের সমস্যার সমাধান বিশ্বের কোথাও আত্মীকরণ বা সমাজ সংস্কারের মাধ্যমে সম্ভব নয়। এটি একটি আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যা, যার সমাধান করতে হলে বিশ্বের অন্যান্য জাতির মতো ইহুদিদেরও নিজস্ব সার্বভৌম রাষ্ট্র থাকতে হবে। প্রথম জিয়নবাদী কংগ্রেস, ফার্স্ট জায়নিস্ট কংগ্রেস, 1897। হার্জেলের প্রচেষ্টায় 1897 সালে সুইজারল্যান্ডের বাসেলে প্রথম জিয়নবাদী কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসের মাধ্যমে জিয়নবাদ একটি সংগঠিত রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। এই কংগ্রেসের মূল লক্ষ্য ছিল প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি আইনগতভাবে সুরক্ষিত জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যের জন্য আন্তর্জাতিক আইনের অধীনে জনমত তৈরি করা। হার্জেল তার ডায়েরিতে লিখেছিলেন, যদি আমি এটি বর্ণনা করি তাহলে আর এটি স্বপ্ন থাকবে না। এই সম্মেলনটি ইহুদিদের রাজনৈতিক ইতিহাসের মোড় গলিয়ে দেয়। প্রথম আলিয়া অর্থাৎ ফার্স্ট আলিয়া অভিবাসনের শুরু। পোগ্রম এবং হার্জলের রাজনৈতিক দর্শনের ফলশ্রুতি ইহুদিরা উসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা প্যালেস্টাইনে অভিবাসন শুরু করে। আলিয়া কি? হিব্রু ভাষায় আলিয়া শব্দের অর্থ হল উত্থান বা আরোহণ। এটি ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে পবিত্র ভূমিতে ফিরে যাওয়াকে বোঝায়। 1882 থেকে 1903 সালের মধ্যে প্রথম আলিয়া শুরু হয়। বসতি স্থাপন। এই প্রথম আলিয়াতে প্রায়
25,000 থেকে 35,000 ইহুদি প্যালেস্টাইনে প্রবেশ করে। এরা প্রধানত পূর্ব ইউরোপ, বিশেষ করে রাশিয়া থেকে এসেছিল। তারা কৃষিভিত্তিক বসতি স্থাপন শুরু করে, যা মশাহা নামে পরিচিত ছিল। তারা পতিত জমি কেনা শুরু করে এবং সেই সময় প্যালেস্টাইনে বসবাসরত আরব জনগোষ্ঠীর সাথে তাদের প্রথম সংযোগ তৈরি হয়। সেই সময় প্যালেস্টাইন ছিল মূলত উসমানীয় সাম্রাজ্যের একটি অপেক্ষাকৃত অনুন্নত এবং বিক্ষিপ্ত অঞ্চল। নাটকীয় মোড়। এই প্রথম আলিয়াটি জিয়নবাদের রাজনৈতিক স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপ ছিল। যদিও এটি ছিল ছোট আকারের এবং প্রধানত কৃষিভিত্তিক, কিন্তু এই অভিবাসনই প্রমাণ করে যে ইহুদিরা আর কেবল প্রার্থনাতেই নয়, বাস্তবে নিজেদের ভূমি ফিরে পেতে প্রস্তুত। জিয়নবাদ এভাবে একটি আন্তর্জাতিক রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং বিশ্বজুড়ে ইহুদিদের একত্রিত হওয়ার ডাক দেয়। পর্ব 1-এ আমরা দেখলাম কিভাবে বহু শতাব্দীর ধর্মীয় স্বপ্ন, আধুনিক জাতীয়তাবাদ এবং রাশিয়ার পোগ্রমের মতো ভয়াবহ অত্যাচার রাজনৈতিক জিয়নবাদের জন্ম দিল। থিওডর হার্জেলের মতো একজন দূরদর্শী নেতার নেতৃত্বে এই আন্দোলন একটি সুসংগঠিত আন্তর্জাতিক শক্তি হয়ে ওঠে। এই পর্বে স্থাপিত ভিত্তি বনি ইসরায়েলদের ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ জিয়নবাদীদের জন্য সুযোগ এনে দেয়, ব্রিটিশরা কিভাবে প্যালেস্টাইনে প্রবেশ করে এবং বালফোর ঘোষণার মাধ্যমে দুটি সাংঘর্ষিক প্রতিশ্রুতি কিভাবে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে। আপনি কি পর্ব 2 ব্রিটিশ ম্যান্ডেট ও প্রতিশ্রুতির দ্বন্দ্ব এর জন্য প্রস্তুত?